সব কিছু মিলিয়ে যে আমি একটা ভঙ্গুর দেশে আসছি, সেটাকে এস্টাবলিশ করছে বিশ্ব বাজারে সিনা উঁচু করে, ঠাট বজায় রাখিনি, আমার এটা আছে সেটা আছে। $48 বিলিয়ন ছিল, সেটাকে পঙ্গু করে চলে গেছে পতিত সরকার, বহুত গল্প করেছে। আর ইউনূস সাহেব স্বচ্ছ বুঝিয়ে দিল আমার কাছে টাকা নাই। ভেঙে চুরে কিন্তু টাকা আসতেছে, এবং অর্থনীতির সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। টাকা আনাটা একটা বিশাল রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদের লক্ষ্য হইতে হবে দেশটাকে উন্নয়ন করতে, যে টাকাটা দরকার। এখন তাকে দরকার কেন আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কোনো ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় এসে যে সমস্ত শক্তির মোকাবেলা করতে হবে, সেই সমস্ত শক্তির মোকাবেলা করে তারা ক্ষমতায় থাকতে পারবে না আপাতত। এবং শেখ হাসিনার বিচার করাটাও তাদের জন্য দুরূহ হবে। যে দল মত নির্বিশেষে সবাই যদি শেখ হাসিনার বিচার চান এবং পতিত সরকারের সম্পৃক্ত যারা দোষর ছিল তাদের বিচার চান, তাহলে এই সরকারকে সময় দিতেই হবে। আমি বলবো, সংস্কারের জন্য যেহেতু সময় দিচ্ছেন, পাশাপাশি পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচারটা করার জন্য সবাই ইউনূস সাহেবকে সময় দিবেন বলে আমি দাবি করছি। অনেকেই বলেন ইউনূস সাহেব রাজনীতিবিদ নন। হ্যাঁ, ট্রেডিশনাল রাজনীতিবিদ বলতে যা বোঝায় এটা হয়তো তিনি নন। তবে পৃথিবীতে সারভাইভ করার জন্যে প্রতিটা মানুষেরই কিন্তু রাজনীতি শিখতে হয়। এই রাজনীতি মানে হচ্ছে, এটাকেই বলে রাজনীতি। পরিবারের ভিতরে রাজনীতি করে সারভাইভ করতে হয়, সমাজের মধ্যে রাজনীতি করে সারভাইভ করতে হয়, কর্মক্ষেত্রে সারভাইভ করতে হয়। এই সবাই কিন্তু রাজনীতি করেই সারভাইভ করে। আজকে ইউনূস সাহেবের যে অর্জন, সেটাকে যদি আমরা খুব পজিটিভলি দেখি, সেখানেও কিন্তু তার রাজনীতি বলতে যা বোঝায়, ডিপ্লোমেসি বলতে যা বোঝায়, তার কর্মকাণ্ড বলতে যা বোঝায়, সব কিছুর সমন্বয়। এবং রাজনীতি করতে করতে মানুষের যে লক্ষ্যটা থাকে যেখানে পৌঁছানোর, সেটা হলে রাজনীতিবিদ হিসেবে যদি ধরি, দেশের টপে যাবে, হয় প্রধানমন্ত্রী হবে, না রাষ্ট্রপতি হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে ইউনূস সাহেবের তার ব্যক্তিগত অর্জন জীবনে যা ছিল, তারপর তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, তাহলে রাজনীতিবিদ তাকে বলা যাবে না কেন? অফকোর্স রাজনীতিবিদ। যারা রাজনীতির দাবি করে বলেন যে নির্বাচন দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, তারা তো সেই টপে পৌঁছাইতে পারেননি। আমি দুটো পরীক্ষিত বিএনপি আর আওয়ামী লীগের কথা বলছি না, কিংবা জাতীয় পার্টির ক্ষমতা তাদের কথা আমি ইন জেনারেল বলছি। ইন জেনারেল যারা রাজনীতি করে, আমরাও ধরেন এক ধরনের রাজনীতি করি, এই যে কথা বলি, এটাও একটা রাজনীতির পার্ট। তো সব কিছু মিলে রাজনীতিবিদ নন, ট্রেডিশনালি যেটা বুঝে কমন অর্থে সেটা হতে পারে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে রাজনীতির উদ্দেশ্য যদি হয় টাকা ব্যয় করে জোর করে ক্ষমতায় থাকা, তাহলে সেই রাজনীতিতে বাংলাদেশের নাম্বার 1 ছিল শেখ হাসিনা। আবার আপনি একটা ভঙ্গুর দেশে যদি রাজনীতি ধরতে চান, তাহলে কিন্তু সেই ভঙ্গুর দেশটাকে অর্থনৈতিকভাবে দাঁড়া করাতে হবে সবার আগে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি ইতিমধ্যে, এই কালের কণ্ঠ, নয়াদিগন্ত এবং ইত্তেফাক, আজকের নয়াদিগন্ত, গতকালকের, এই সব যদি আমি মিলাই, কতগুলো শিরোনাম আমরা পেয়েছি। বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে ওইখানেই নিউজটা আছে, 1974 সাল থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গণতন্ত্র এবং শাসনের মতো বিভিন্ন খাতে আজ পর্যন্ত $8 বিলিয়ন বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। তাহলে $8 বিলিয়ন আসছে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য, গণতন্ত্র এবং শাসনের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে ব্যয় করার জন্য। তার থেকে মাত্র $200 বিলিয়ন কিন্তু ইউনূস সাহেবের হাতে আসবে, বাকিটা কিন্তু বিগত সরকারদের হাতে আসছে। এবং সেই টাকাগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছে, কোনো সন্দেহ নাই, যেহেতু ওই খাতে আসছে। এবং গণতন্ত্রের মান বিগত 5ই আগস্টের পূর্বাবস্থার লেভেলে নেমে আসছিল। অর্থাৎ গণতন্ত্রের এবং শাসনের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার জন্য যে অনুদানগুলো আসছিল, সেটাকে সময়ের ব্যবধানে ডেটোরিয়েট করতে করতে গণতন্ত্র, এই যে গত 2024-এর 5ই আগস্ট ছিল, তার 5ই আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে লেভেলটা ছিল সেইখানে নিয়ে আসছে, যেখানে গণতন্ত্রের গও ছিল না, ভোটের বও ছিল না, এবং নির্বাচনের নও ছিল না। আচ্ছা, এই টাকাগুলো কোথায় গেছে? এই টাকাগুলো কিন্তু বন্টন হয়েছে কোথায়? পুলিশের মধ্যে। এই হারুন সাহেব, এই বেনজির সাহেব, এই মনিরুল ইসলাম, এই ধরনের সময়ে সময়ে সবাই কিন্তু মোটামুটি প্রশাসনকে নির্বাচনী সময় ব্যবহার করেছেন, এবং সেইভাবে ব্যয় হয়েছে এই টাকাগুলা। ওই টাকাগুলো যদি সত্যি সত্যি গণতন্ত্রের জন্য ব্যয় হইতো, সুশাসনের জন্য ব্যয় হইতো, তাইলে হয়তো এই চেহারা আমাদের দেখতে হতো না। যাই হোক, ইউনূস সাহেব একটা উইন্ডো ওপেন হইল $200 মিলিয়ন একটা
প্রতিশ্রুতি পেয়েছেন। পাশাপাশি নয়াদিগন্ত বলছে আগামী 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সহ বেশ কিছু খাতে 4 থেকে 5 বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি। আপনি চিন্তা করুন, টাকাগুলো কিন্তু আসবে। কাকে দিচ্ছে, কী জন্য? অবকাঠামো উন্নয়ন, জ্বালানি অবকাঠামো উন্নয়ন, জলবায়ুর জন্য 4 থেকে 5 বিলিয়ন ডলার আসবে। ইউনূস সাহেব কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট নন, ইউনূস সাহেব কিন্তু রাজনীতিবিদ নন, কিন্তু এগুলো আসছে। কেন আসছে বা কেন আসবে? এটা সিম্পলি অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, আস্থা, বিশ্বাস সব কিছু মিলে। কোনো রাজনৈতিক দলের টপের যারা আছেন, আমার তো মনে হয় না আজ পর্যন্ত নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেও এরকম আস্থা অর্জন করতে পারেননি সারা বিশ্বের। আবার ইত্তেফাকে আছে কি 18/9/2024 তারিখের পত্রিকা আছে, দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার। এবং বড় ধাক্কা দরকার কিসের? টাকা দিয়ে ধাক্কা দেওয়ার দরকার, টাকাটা দরকার। কাকে বলছেন? কান্ট্রি ম্যানেজার বিশ্বব্যাংকের। এবং বিশ্বব্যাংকের পক্ষে এই কান্ট্রি ম্যানেজার কি বলছেন? বন্যা দুর্গতদের উদ্ধার, বায়ু দূষণ রোধ ও স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য 200 কোটি অর্থাৎ $2 বিলিয়ন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি রাজনীতির উদ্দেশ্যটা কি? রাজনীতির উদ্দেশ্যটা হলো আপনার দেশের উন্নয়ন করবেন। এবং এই মুহূর্তে যদি আমরা বলি যে ইউনূস সাহেবের বদলে যদি অন্য একটা রাজনৈতিক দলের কাউকে আমরা বসাইতাম, একটা রাজনৈতিক গোষ্ঠী যারা আমাদের এখানে পরিচিত, টাইম টু টাইম পাওয়ারে ছিলেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারা বসলে কিন্তু এই জিনিসগুলো হতো না। এবং ইউনূস সাহেবের কিন্তু এই বিগত পতিত সরকারের যে প্রশাসন তাকে যে যন্ত্রণাটা দিচ্ছে এখনও, অন্য যে কোনো নির্বাচিত দল যদি আসতো চট করে ওই দিনের নির্বাচনের পরে আওয়ামী লীগ ব্যতীত যে দলটাই ক্ষমতায় আসতো 7 থেকে 10 দিনের মধ্যে নামিয়ে দিত এই প্রশাসন, এই অ্যাডমিনিস্ট্রেশন, এই হাসিনা বিধানের দ্বারা গঠিত যে প্রশাসন, তারা নামিয়ে দিত। ইউনূস সাহেবের ভিত্তি কতখানি শক্তিশালী এটা দিয়ে বোঝা যায়। এবং যারা আসছেন এই প্রতিশ্রুতি দিতে ইউনূস সাহেবকে, এই ডলার দেওয়ার কথাগুলো বললেন, ওই যে $200 মিলিয়ন, তারপর 4-5 বিলিয়ন ডলার, আবার আসতেছে $2 বিলিয়ন, এই যে প্রতিশ্রুতিগুলো যারা দিচ্ছেন তারা নিশ্চয়ই বেকুব নন। তারা নিশ্চয়ই হিসাব নিকাশ করছেন যে উনি স্টেবল হবেন, এটা নিশ্চিত হয়েই। এবং রাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, উন্নয়ন বলেন, এর সব কিছুর চালিকা শক্তি কিন্তু অর্থ। আমার দেশে অর্থ প্রচুর ছিল, সাফার করার একটা মাত্র কারণ মিসইউজ অফ ফান্ড, সোজা বাংলায় চুরি এবং পাচার এবং দুর্নীতি। এবং যে টাকাগুলোর কথা বলছি, এরকম যে সমস্ত টাকা বারবার আসছে বাংলাদেশে, এই টাকাগুলো ব্যয় করছেন কোথায়? শুধুমাত্র ক্ষমতায় থেকে মানুষকে পিটিয়ে দমিয়ে রেখে এবং দমনের জন্য যারা ব্যস্ত তাদের ভিতরে কিছু টাকা বন্টন করে বাকি টাকা পাচার করে দুর্নীতির পাহাড় গড়ে দেশটাকে রসাতলে নিয়ে গেছেন। ইউনূস সাহেব ইতিমধ্যে প্রমাণ করেছেন। আপনার বলছে ব্যাংকে 2 লক্ষ টাকার বেশি দেওয়া যাবে না। প্রথমে 1 লাখ ছিল, 2 লাখ ছিল, এখন 3 লাখ, এখন হয়তো আমি জানি না ঠিক কত। এটা দিয়ে কি একটা চিত্র তুলে ধরেছেন বিশ্ব বাজারে, এবং বিশ্ব তাকে সমর্থন করছে বলেই এগুলা শুনে যে ব্যাংকে টাকা নাই তাই আমি লিমিট করে দিয়েছি, তার প্রশাসন কাজে আসতেছে না, দেশের গভর্নর পালিয়ে গেছে, বিচারপতিরা সরে গেছে ইত্যাদি ইত্যাদি। তার বিরুদ্ধে তার পাশে আবার আমার বিরুদ্ধে আমার কাছে দাবি দেওয়া নিয়ে সব কিছু মিলিয়ে যে আমি একটা ভঙ্গুর দেশে আসছি সেটাকে এস্টাবলিশ করছে বিশ্ব বাজারে সিনা উঁচু করে। ঠাট বজায় রাখিনি, আমার এটা আছে সেটা আছে। $48 বিলিয়ন ছিল, সেটাকে পঙ্গু করে চলে গেছে পতিত সরকার, বহুত গল্প করেছে। আর ইউনূস সাহেব স্বচ্ছ বুঝিয়ে দিল আমার কাছে টাকা নাই। ভেঙে চুরে কিন্তু টাকা আসতেছে, এবং অর্থনীতির সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। টাকা আনাটা একটা বিশাল রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদের লক্ষ্য হইতে হবে দেশটাকে উন্নয়ন করতে, যে টাকাটা দরকার। শেখ হাসিনা টাকা আনে নেই, কেউ অনুদান এইভাবে দেয় নাই। শেখ হাসিনা আনছেন ঋণের বোঝা, 1 টাকার কাজের জন্য 5 টাকা ঋণ এনে 4 টাকা মেরে দিয়েছেন, এবং বাইন্যার মতো চীনের মতো দেশে এগুলো দিয়েছে। এখন প্রশ্ন আসে কেন আপনার ইউনূস সাহেবকে সময় দিতে হবে? ইতিমধ্যে আমরা সবাই সংস্কারের কথা বলেছি, এবং জামাত তাকে সময় দিয়েছে। গতকালকে তারেক জিয়া সাহেব তিনিও বলছেন এই সরকার যাতে পরাজিত না হয়, এই সরকার পরাজিত হলে আমরা পরাজিত হব, পাশাপাশি এই সরকার যাতে নিজের দোষেও পরাজিত না হয়, এগুলো বলেছেন, এবং সংস্কারের পক্ষে উনিও কিছুটা মত দিয়েছেন। আর আমি কেন বলছি যে আজকে এই রাজনীতির দলমত নির্বিশেষে একটা ব্যাপার কিন্তু কঠিন, নিশ্চিত সবাই যে পতিত সরকারের বিচার চায়। পতিত সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে, খুন হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে 113টা হত্যা মামলা হয়েছে নানান জায়গায় সারা দেশে। সেগুলো জরুরি না। ওই হত্যা মামলা বলতে যে শেখ হাসিনা হাতে কলমে কোনো হত্যা করে নাই, শেখ হাসিনার ডিসিশন নিয়েছিল
সেই ডিসিশনের যে অ্যাকশন, তাতে হাজার হাজার লোক মারা গেছে। গত 15 বছরে অন্তত 5,000 লোক মারা গেছে, এবং এই জুলাইয়ের আন্দোলনে 1,000-এর উপরে বেশি মারা গেছে, 5,000 বেশি 10,000 লোক পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে বহুজন। এগুলো ইট ওয়াজ এ ডিসিশন। এই ডিসিশনটা উনি দিয়েছেন। ওনার সিদ্ধান্ত ছিল এভাবে মেরে কেটে ক্ষমতায়। এটার পরিষ্কার বিচার হতে হবে মানবতা বিরোধী আইনে। ওই একটা বিচারেই যথেষ্ট। এবং তাকে সহায়তা করছে কারা? তার পরিষদ, এই হোম মিনিস্টার, এই আনিসুল হক, এই সালমান এফ রহমান, এই পলক, এই অন্যান্য যারা সাংবাদিক, যারা ইয়েলো জার্নালিজম করছেন, সবাই তাকে এইটায় সহায়তা করছেন, সহযোগিতা। সুতরাং এই একটা বিচারের সাথে অন্তত 2,000 লোক ইনভলভ হয়ে যাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুতরাং সেই বিচার হোক। কোথায় বাড্ডা থানায় মামলা হইলো, কোথায় হাতিঝিল থানায় মামলা হলো, শেখ হাসিনা খুন করছে, শেখ হাসিনা খুন করে না। হাতে গোনে একটা কথা পাওয়া যায়, মেজর বজলুল হুদাকে নাকি উনি কারাগারে জবাই করছিলেন। জানি না হাউ ফার ইট ইজ ট্রু, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এখন তাকে দরকার কেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কোনো ইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতায় এসে যে সমস্ত শক্তির মোকাবেলা করতে হবে, সেই সমস্ত শক্তির মোকাবেলা করে তারা ক্ষমতায় থাকতে পারবে না আপাতত। এবং শেখ হাসিনার বিচার করাটাও তাদের জন্য দুরূহ হবে। যে দল মত নির্বিশেষে সবাই যদি শেখ হাসিনার বিচার চান এবং পতিত সরকারের সম্পৃক্ত যারা দোষর ছিল তাদের বিচার চান, তাহলে এই সরকারকে সময় দিতেই হবে। এবং এটা একমাত্র তার পক্ষেই সম্ভব। শেখ হাসিনা বাঁচানোর জন্য যে সমস্ত শক্তিগুলা কাজ করবে, সেই শক্তিগুলাকে মোকাবেলা করার ক্ষমতা একমাত্র ইউনূস সাহেবেরই আছে। কাজেই ক্ষমতার মেয়াদ বাড়ানোর জন্য ব্যালেন্স করতে হয় পলিটিক্যাল পার্টির। অর্থাৎ একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি আজকে ক্ষমতায় আসে, তাহলে কী করবে? তাহলে তাকে ব্যালেন্স করতে হবে, তাকে পাওয়ারে সার্ভাইভ করে। ইউনূস সাহেব কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট না, বাট একটা শক্ত ভিত্তি নিয়ে বসেছে। যেই ভিত্তিতে আঘাত করতে হলে অনেক অনেক বড় বড় দেশের সাথে লড়াই করতে হবে ডিপ্লোম্যাটিক্যালি। সুতরাং এটা কিন্তু কোনো রাজনৈতিক দল আজকে পর্যন্ত যারা আছে তাদের নাই, আর ইউনূস সাহেবের কোনো শক্তির সাথে ব্যালেন্স করার বিষয়ও নাই। উনি যে মিশন নিয়ে আসেন, সেই মিশনটা আমি বলবো সংস্কারের জন্য যেহেতু সময় দিচ্ছেন, পাশাপাশি পতিত সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচারটা করার জন্য সবাই ইউনূস সাহেবকে সময় দিবেন বলে আমি দাবি করছি। আমার কোনো স্বার্থ নাই, লাভ নাই, এটা দাবি করছি এই কারণে উনি শক্ত হাতে এটা করতে পারবেন, সেটা যত দ্রুত সম্ভব। সেটা করার জন্য একদিকে নির্বাচনী পরিবেশের জন্য কাজ করবে, এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে সবাই পরবর্তীকালে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। পাশাপাশি এই বিচারটাও করতে হবে মানবতা বিরোধী অপরাধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারটা করতেই হবে। এই বিচারটা যদি ইউনূস সাহেব না করেন, আমি নিশ্চিত আর কারো পক্ষে করা খুবই কঠিন হবে বলে আমি মনে করি। আজ পর্যন্ত ইউনূস সরকারকে চাপ দিয়ে কাজ করানোর চাপ দিয়ে কাজ করানোর মতো দ্বিতীয় দেশ এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। সুতরাং আমি আমার দেশের স্বার্থে এই রকম স্বৈরাচার এবং নির্বিচারে মানুষ হত্যা করা, গুম করা, শিশু কিশোর সব হত্যা করা, প্রশ্নই ওঠে না তাকে বিনা বিচারে থাকার। তার বিচারটা আমি সবার কাছে হাত জোর করে মেহেরবানি করি, চাই যে দয়া করে ইউনূস সাহেবকে অন্তত এই বিচারটা করার সময় দেন, এবং সেটা পাশাপাশি হোক। আমি বলছি না আগে বিচার, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। সমস্ত দল, রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই ইউনূস সাহেবকে এই কথাটা বলেন যাতে এই বিচারটা করতে পারে, এবং এই বিচারটা করার জন্য ইউনূস সাহেবকে সময় দেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। আর নির্বাচন করার জন্য যে সংস্কার, তাতে রাজনীতিবিদরা সম্পৃক্ত হন, কত সুন্দরভাবে সংবিধান সংস্কার করা যায় করে তারপরে আপনার নির্বাচনের প্রস্তুতি নেন। সুতরাং এই কারণে, এই দুটো কারণে ইউনূস সাহেবের যতটুকু সময় দরকার, একটু লম্বা সময় যদি হয়, আমি সবার কাছে সেই সময়টা প্রার্থনা করছি। কারণ এবং এমন বিচার হওয়া উচিত বাংলাদেশে অন্তত যাতে স্বৈরাচার হওয়ার চিন্তা আর কেউ না করে। দেশের জনগণের প্রতি যাতে সবার শ্রদ্ধা থাকে, জনগণ রাষ্ট্রের মালিক, সেটা এস্টাবলিশড করার জন্য যতটুকু সময় দেওয়া দরকার ইউনূস সাহেবকে দেন। আজকে মাঠে আর্মি আছেন, তারা কোঅপারেট করুন, সবাই কোঅপারেট করুন, তারপরে ইউনূস সাহেব চলে যাক। ইউনূস সাহেব নিশ্চিত আমি তার সামনে ইলেকশন করে ক্ষমতায় থাকার অভিলাষ তার নাই, তার বয়স 84। সুতরাং এটাকে বিবেচনায় নিয়ে এই কোঅপারেশন তাকে করতে হবে।